দর্শক, স্বাগত বিডি পলিটিক্স চ্যানেলে। আজ শুনবেন জীবন জীবিকার একটি গুরুত্বপূর্ণ খবর, আর তা হল বর্তমানে দেশের ৮০% পরিবার সংসার চালানোর খরচ জোগাড় করতে পারে না। প্রতি মাসে এসব পরিবার যত টাকা আয় করে, এর চেয়ে কম আয় করেন এসব পরিবারের সদস্যরা। তাহলে আসুন জানি বিস্তারিত। এমন আরও খবর ও বিশ্লেষণ শুনতে সাবস্ক্রাইব করুন বিডি পলিটিক্স। আজকের আলোচনা শুরু করা যাক একটা সাম্প্রতিক গবেষণা নিয়ে। পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার মানে পিপিআরসির একটা রিপোর্ট এসছে, যা বাংলাদেশের পরিবারগুলোর অর্থনৈতিক অবস্থা নিয়ে বেশ কিছু জরুরি তথ্য সামনে এনেছে। হ্যাঁ, রিপোর্টটা বেশ আলোড়ন সৃষ্টি করেছে। ঠিক, রিপোর্টটা বলছে দেশের বিশাল সংখ্যক পরিবার, মানে বেশিরভাগই, তাদের যা আয় তার চেয়ে বেশি খরচ করছে। এর মানে তো সোজা জীবনযাত্রার খরচ মেটাতে গিয়ে তারা হিমশিম খাচ্ছে, আর অনেকেই ঋণের জালে জড়িয়ে পড়ছে। হ্যাঁ, এই ব্যাপারটা আসলেই খুব গুরুত্বপূর্ণ। তো আজকের আলোচনায় আমরা একটু গভীরে যাব, বোঝার চেষ্টা করব কারা বেশি চাপে, কেন এই অবস্থা, আর মানুষ ঠিক কী কারণে ঋণ নিচ্ছে। চলুন একটু বিশ্লেষণ করা যাক। অবশ্যই। প্রথমেই যে তথ্যটা যেটা সবচেয়ে চোখে পড়ার মতো, তা হলো এই সমীক্ষা অনুযায়ী দেশের প্রায় ৮০% পরিবারের মাসিক খরচ তাদের আয়ের চেয়ে বেশি। ৮০%? বলেন কি? হ্যাঁ, প্রায় ৮০%। এটা কিন্তু বিশাল একটা সংখ্যা। পিপিআরসির গবেষণা খুব পরিষ্কার দেখাচ্ছে এই পরিবারগুলো আসলে যথেষ্ট আয় করতে পারছে না তাদের প্রয়োজন মেটানোর জন্য। তার মানে প্রতি ১০০টা পরিবারের মধ্যে ৮০টাই মাস শেষে ঘাটতিতে থাকছে। এটা তো ভাবনার বিষয়। রিপোর্টে কি বিভিন্ন আয় স্তরের মধ্যে কোনো পার্থক্য দেখিয়েছে? মানে গরিব বা মধ্যবিত্ত কারা বেশি ভুগছে? হ্যাঁ, অবশ্যই দেখিয়েছে। গবেষণাটিতে পরিবারগুলোকে ৩টা স্তরে ভাগ করা হয়েছে আয়ের ভিত্তিতে, আর সেখানেই খরচের পার্থক্যটা বেশ পরিষ্কার। আচ্ছা, যেমন ধরুন, একদম নিচের দিকে থাকা যে ৪০% পরিবার, তাদের গড় মাসিক আয় রিপোর্টে দেখাচ্ছে প্রায় ১৪,৮৮১ টাকা। কিন্তু তাদের গড় খরচ হচ্ছে প্রায় ১৭,৩৮৭ টাকা। মানে প্রতি মাসেই প্রায় ২৫০০ টাকার মতো ঘাটতি থাকছে। ২৫০০ টাকা ঘাটতি? এটা তারা কিভাবে মেটায়? সম্ভবত ধার করে বা অন্য কোনো উপায়। এরপর যদি আমরা মধ্যবর্তী ৪০% দিকে তাকাই, মানে মধ্যবিত্ত যাদের বলি আর কি, তাদের গড় আয় ২৮,৮১৮ টাকা। আচ্ছা, কিন্তু তাদেরও খরচ হচ্ছে গড়ে ২৯,৭২৭ টাকা। এখানেও মাস শেষে প্রায় ১,০০০ খানেক টাকার ঘাটতি। তার মানে মধ্যবিত্তরাও স্বস্তিতে নেই? একদমই না। যদিও ঘাটতিটা নিম্ন আয়ের চেয়ে কম, কিন্তু তারাও আয় ব্যয়ের ভারসাম্য রাখতে হিমশিম খাচ্ছে। তার মানে দাঁড়াচ্ছে দেশের প্রায় ৮০% মানুষই কিন্তু ঘাটতিতে দিন পার করছে। তার মানে শুধু ওপরের দিকের ২০% ভালো আছে? হ্যাঁ, একমাত্র সবচেয়ে সচ্ছল যে ২০% পরিবার, তারাই তুলনামূলকভাবে ভালো অবস্থানে। তাদের গড় আয় প্রায় ৭৮,৫০৩ টাকা, আর খরচ ৭০,৭৭০ টাকা। মানে শুধু তারাই খরচের চেয়ে বেশি আয় করছে। এই বৈষম্যটা বেশ প্রকট। তার মানে তো দাঁড়াচ্ছে দেশের বেশিরভাগ মানুষই ধার দেনা করে চলছে। এই যে ঋণের কথা আসছে, রিপোর্টে এ নিয়ে আর কি তথ্য আছে? ঠিক কত শতাংশ পরিবার ঋণগ্রস্ত? ঋণের তথ্যটা আসলেই উদ্বেগজনক। সমীক্ষায় দেখা গেছে প্রায় ৫২% পরিবার, মানে অর্ধেকেরও বেশি, কোনো না কোনো ধরনের ঋণ নিয়েছে। অর্ধেকের বেশি পরিবার ঋণগ্রস্ত? হ্যাঁ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঋণ নেবার প্রধান কারণটা। প্রায় ২৯% পরিবার ঋণ নিচ্ছে দৈনন্দিন সংসারের খরচ মেটাতে। শুধু প্রতিদিনের খরচ চালানোর জন্য ঋণ? ঠিক তাই, মানে খেয়ে পরে বেঁচে থাকার জন্য। এটা কোনো শখ বা বিলাসিতা নয়। এই পরিস্থিতি নিয়ে সানেম এর নির্বাহী পরিচালক ডক্টর সালিম রায়হানের কিছু পর্যবেক্ষণও তো শোনা যাচ্ছিল। উনি কি বলছেন? হ্যাঁ, ডক্টর সেলিম রায়হান এটাকে একটা গুরুতর সংকট হিসেবেই দেখছেন। উনি বলছেন, জনসংখ্যার একটা বিরাট অংশের আয় তাদের জীবনযাত্রার ব্যয়কে আর সমর্থন করতে পারছে না। ফলে তারা সরকারি বেসরকারি সাহায্য বা আত্মীয় বন্ধুদের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। উনি আরও বলছেন, বিশেষ করে কোভিডের পর এই চাপটা আরও তীব্র হয়েছে। কারণটা কি মূল্যস্ফীতি? হ্যাঁ, প্রধানত মূল্যস্ফীতি। মানুষের আয় তো সেভাবে বাড়েনি, কিন্তু জিনিসের দাম বেড়েছে অনেক। প্রকৃত আয় কমে গেছে। আচ্ছা, উনি একটা উদাহরণও দিয়েছেন যে মানুষ এখন সাধারণ প্রয়োজন, যেমন ধরুন পোশাক কেনা, সেটাও অনেকে কমিয়ে দিয়েছে। বিনোদনের কথা তো ভাবাই যায় না। এটাই কঠিন বাস্তবতা।
তাহলে মানুষ ঠিক কি কি কারণে ঋণ নিচ্ছে? প্রধান কারণগুলো কি কি? দৈনন্দিন খরচ ছাড়া আর কি আছে? পিপিআরসি শীর্ষ 5টি কারণ উল্লেখ করেছে। প্রথমটা তো বললামই, গৃহস্থালী খরচ প্রায় 29%। দ্বিতীয়? দ্বিতীয় প্রধান কারণ হলো চিকিৎসার খরচ। প্রায় 10.75% পরিবার অসুস্থতার খরচ যোগাতে ঋণ নেয়। হঠাৎ অসুস্থতা মানেই তো বিরাট ধাক্কা, বিশেষ করে কম আয়ের মানুষের জন্য। ঠিক। তৃতীয় কারণ, তৃতীয়ত? বাড়ি নির্মাণ বা মেরামত। এটা একটা বড় খরচ। প্রায় 10.13% পরিবার এই জন্য ঋণ নেয়। আচ্ছা, চতুর্থ কারণটা কি? চতুর্থটা বেশ ইন্টারেস্টিং, দোকানে বাকি পরিশোধ করা। পাড়ার দোকানে বাকি খাওয়া তো এখন সাধারণ ব্যাপার। প্রায় 9.23% পরিবার মাস শেষে এই বাকি শোধ করার জন্য ঋণ নেয়। ভাবা যায়, বাকি শোধ করতেও ঋণ। পঞ্চম কারণ? পঞ্চম কারণ হলো ব্যবসায় বা শিল্পে বিনিয়োগ। ছোট ব্যবসা শুরু করা বা চালানোর জন্য প্রায় 8.96% পরিবার এই কারণে ঋণ নেয়। তার মানে এই 5টাই মূল কারণ? এর বাইরেও তো কারণ আছে নিশ্চয়ই। হ্যাঁ, তালিকাটা আরও বেশ লম্বা। যেমন ধরুন, কৃষিকাজের খরচ, আগের ঋণ শোধ করা। ও, মানে এক ঋণ শোধ করতে আরেক ঋণ। হ্যাঁ, সেই দুষ্টচক্র। এছাড়া ছেলেমেয়ের পড়াশোনার খরচ, বিদেশে যাওয়ার খরচ, জমি বা অন্য কিছু কেনা, কৃষি যন্ত্রপাতি ভাড়া, বাড়ি ভাড়া, যৌতুক। যৌতুক, এর জন্য ঋণ? হ্যাঁ, রিপোর্টে সেটাও এসেছে। এমনকি মোবাইল ফোন কেনা, চাকরির জন্য ঘুষ দেওয়া। বলেন কি, ঘুষ দেওয়ার জন্য ঋণ? হ্যাঁ, তাও তালিকায় আছে। বিদ্যুৎ সংযোগ নেওয়া বা চালা দেওয়া, মানে কারণের শেষ নেই। বোঝা যায় কত বিচিত্র চাপে মানুষ ঋণ নিচ্ছে। সত্যি, তালিকাটা শুনলেই বোঝা যায় অবস্থাটা। আচ্ছা, এই গবেষণাটা কত বড় পরিসরে করা হয়েছে? স্যাম্পল সাইজ কেমন ছিল? পিপিআরসি সারা দেশে 8,067 পরিবারের সাথে কথা বলেছে। বিবিএস-এর হিসাব অনুযায়ী দেশে তো পরিবার আছে 4 কোটিরও বেশি। তো 8,000-এর কিছু বেশি পরিবারের এই চিত্রটা পুরো দেশের না হলেও পরিস্থিতি বোঝার জন্য বেশ শক্তিশালী একটা নমুনা। প্রবণতাগুলো তো স্পষ্ট। তাহলে পুরো আলোচনা থেকে যা স্পষ্ট বোঝা যাচ্ছে তা হলো দেশের বিরাট সংখ্যক পরিবার, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্তরা, একটা গভীর অর্থনৈতিক চাপের মধ্যে আছে। আয় দিয়ে সংসার চলছে না, তাই ঋণের আশ্রয় নিতে হচ্ছে। একদম। আর সেই ঋণ শুধু বড় প্রয়োজনে নয়, একেবারে প্রতিদিনের খাবার কেনার মতো মৌলিক চাহিদা মেটাতেও নিতে হচ্ছে। হ্যাঁ, আর এই পরিস্থিতিটাকে শুধু ব্যক্তি বা পরিবারের সমস্যা ভাবলে চলবে না। এর একটা বড় সামাজিক ও অর্থনৈতিক প্রভাব আছে। মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়া, জীবনযাত্রার মান নেমে যাওয়া, ঋণের ফাঁদে আটকে পড়া, এগুলো দেশের অগ্রগতির পথেও বাধা। ঠিক। আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করি। তবে একটা প্রশ্ন রেখে যেতে চাই সবার জন্য। এই যে বেঁচে থাকার জন্য, একেবারে মৌলিক চাহিদা পূরণের জন্য সমাজে একটা ব্যাপক ঋণ নির্ভরতা তৈরি হচ্ছে, এর দীর্ঘমেয়াদী প্রভাব কি হতে পারে? এমন কোনো পরিণতি কি অপেক্ষা করছে যা আমরা হয়তো এখন পুরোপুরি উপলব্ধি করতে পারছি না? এটা নিয়ে ভাবনার অবকাশ রইল।